কি অবস্থা, কেমন আছো তোমরা? তোমাদের সবাইকে স্বাগতম হচ্ছে তোমাদের এসএসসি লাইফের সব থেকে জীবন্ত প্রাণবন্ত একটা চ্যাপ্টার, পরিমিতি। পরিমিতির ম্যাথগুলো জীবন্ত এবং প্রাণবন্ত কেন? সবাই ম্যাথগুলো রিলেট করতে পারে, মানে এবং সবাই এই ম্যাথগুলো খুব পছন্দ করে। ম্যাক্সিমাম স্টুডেন্ট এই ম্যাথগুলো করে খুব মজা পায়, যারা চ্যাপ্টারের থিওরি বুঝে আর কি। টোটাল 4টা চ্যাপ্টার আছে। প্রথম চ্যাপ্টার ত্রিভুজ রিলেটেড, এরপর এটা চতুর্ভুজ, এরপরে হচ্ছে বৃত্ত, বৃত্তকলার ক্ষেত্রফল, এরপরে হচ্ছে সিলিন্ডার এবং ঘনবস্তু রিলেটেড। 4টা চ্যাপ্টার, 4টা টপিক আলোচনা করতে হবে এবং ক্ষেত্রফল নিয়ে এখানে মেইন কথাবার্তা যা বলা হয়েছে আর কি, ক্ষেত্রফল, পরিধি, এগুলা। সো আজকের ক্লাসটা হবে একদম ত্রিভুজের উপর, ত্রিভুজ রিলেটেড। 16.1 চ্যাপ্টারে মাত্র 10টা ম্যাথ আছে। চ্যাপ্টারের ম্যাথ সবাই পারবে, খুব জটিল কিছু না, সবাই ম্যাথ করতে পারে। কিন্তু ফিল করার জন্য তোমার হচ্ছে এই ত্রিভুজের ক্ষেত্রফলগুলো নিয়ে খেলতে হবে। কিভাবে ক্ষেত্রফল বের করা যায়? অ্যাকচুয়ালি ক্ষেত্রফলের সূত্র তো আমরা একটাই জানি, ভূমি গুণন উচ্চতা। সেইখান থেকে ত্রিভুজের প্রকারভেদ আছে কতগুলো তুমি বলো? সেইখান থেকে ত্রিভুজের প্রকারভেদ আছে হচ্ছে সমকোণী ত্রিভুজ আছে, ভালো কথা। সমবাহু ত্রিভুজ আছে, সমবাহু। সমদ্বিবাহু ত্রিভুজ আছে, তাও ভালো কথা। আরেকটা ত্রিভুজ আছে কোন বাহু সমান না, সেটা হচ্ছে বিষমবাহু ত্রিভুজ। বিষমবাহু ত্রিভুজ। এরপরে আছে কোন ত্রিভুজের অন্তর্ভুক্ত দুইটা কোণ দেওয়া থাকবে। এই হচ্ছে টোটাল, মনে করা যে 5টা ক্ষেত্রফল নিয়ে আমরা কথাবার্তা বলবো। কিন্তু মজার বিষয় হচ্ছে এই প্রত্যেকটা ত্রিভুজের ক্ষেত্রফল একটাই, সেটা হচ্ছে হাফ ইনটু ভূমি গুণন উচ্চতা। তোমরা একটা কথা হয়তো জানো যে উচ্চতা বা ক্ষেত্রফল, এই ক্ষেত্রফলের ক্ষেত্রে পৃথিবীতে যা কিছু আছে, আয়তক্ষেত্র হোক, ত্রিভুজ হোক, বর্গ হোক, ট্রাপিজিয়াম হোক, বৃত্ত হোক, সবার ক্ষেত্রফলের সূত্র একটাই, ভূমি গুণন উচ্চতা। আর ত্রিভুজ যেহেতু একটা আয়ত বা সামান্তরিকের অর্ধেক, এই জন্য এটার ক্ষেত্রফল হাফ ইন্টু ভূমি গুণন উচ্চতা। কথা হচ্ছে এখানে ভূমি কোনটা, উচ্চতা কোনটা, এটা তোমাকে চিনতে হবে। এবং যখন তোমাকে সমবাহু, সমদ্বিবাহু, বিষমবাহু ত্রিভুজ দেওয়া থাকবে, তখন তোমাকে বুঝতে হবে এখানে কোনটা ভূমি কোনটা উচ্চতা। যদি তুমি বুঝতে না পারো তাহলে তো তুমি ক্ষেত্রফল বের করতে পারবা না। আচ্ছা, তাহলে ম্যাথে ঢোকার আগে আমি এই ক্ষেত্রফল, প্রত্যেকটা ক্ষেত্রফলের প্রমাণ, এগুলা নিয়ে আলোচনা করব। কারণ গাইড দেখে ম্যাথ অনেকেই করে ফেলতে পারে, ম্যাথ খুব সহজ লাগে, কিন্তু সূত্রের প্রমাণগুলা কোথা থেকে আসলো, সূত্রটা, এই বিষয়গুলো তোমরা যদি বুঝতে না পারো তাহলে তো চ্যাপ্টারের ভিতরেই ঢুকতে পারবা না। চ্যাপ্টারের যে মজাটা, ম্যাথের যে মজা, তুমি পাবা না। মনোযোগ দাও। আমরা ফার্স্টে কিছুক্ষণ সময় নেই, 15-20 মিনিট সময় নেই, সূত্রগুলা দেখি যে আসলে এই সূত্রগুলা কিভাবে আসছে, কেন আসছে। পরে ম্যাথ হয়ে যাবে। 10টা ম্যাথের মধ্যে গুরুত্বপূর্ণ 4-5টা ম্যাথ আমি করাই দিব, বাকিগুলো তোমরাই পারবা। সো খেয়াল করি, হ্যাঁ। ধরো এই একটা ত্রিভুজ, এই ত্রিভুজটার নাম দিয়ে দিলাম এ বি সি ডি। এ বি সি, এই হচ্ছে ত্রিভুজের 3টা শীর্ষবিন্দু। এখন তোমাকে যদি কেউ বলে এই ত্রিভুজের ভূমি কত, সো তুমি বলবা নিচের দিকে যেহেতু আছে, সো বিসিটাই হচ্ছে ভূমি। ইন এ সেন্স কথা ঠিক আছে, কিন্তু অ্যাকচুয়ালি বিসি কি ভূমি? না, বিসি কে ভূমি বলা যাবে না। কেউ যদি বলে এ বি ভূমি, তাহলে তার কনসেপ্টে সেও ঠিক কথা বলছে, এবং কেউ যদি বলে এসি ভূমি, তাহলে সেটাও ঠিক আছে। তাহলে ভূমিটা চিনবো কিভাবে আমি? ভূমিটা তখনই চিনবো যখন কারো উপরে উচ্চতা দেয়া থাকবে। যদি বিসি এর উপর উচ্চতা দেয়া থাকে, এই যে মনে করো যে এডি উচ্চতা, এইচ, উচ্চতাকে আমরা এইচ দ্বারা প্রকাশ করলাম, হাইট। এডি উচ্চতা কার উপর দেয়া আছে? বিসি। সেই ক্ষেত্রে তুমি বলতে পারবা হচ্ছে বিসি ভূমি, একদম কোনো সমস্যা নাই। কিন্তু যদি উচ্চতা বিসির উপর না দিয়ে, যদি উচ্চতাটা এসি এর উপর দেওয়া থাকে, সাপোজ এই যে এখানে সমকোণ দেওয়া আছে, উচ্চতা হতে হলে 90 ডিগ্রি হতে হবে, এটা তো তোমরা জানো। 90 ডিগ্রি ছাড়া উচ্চতা হয় না, সব থেকে কম দূরত্বই হচ্ছে 90 ডিগ্রি। সাপোজ এই বিন্দু থেকে এই রেখার উপর দূরত্ব অনেক নেওয়া যায়, অনেক নেওয়া যায়, কিন্তু সবচেয়ে কম দূরত্ব যদি তুমি বের করতে চাও, তাহলে এখানে কত ডিগ্রি হতে হবে? 90 ডিগ্রি হতে হবে। তাহলে কোন বিন্দু থেকে কোন বাহুর উপর উচ্চতা বের করা মানেই হচ্ছে লম্ব অঙ্কন করা। উচ্চতা মানেই হচ্ছে সমকোণ, সমকোণ না হলে উচ্চতা হবে না। এবং এই সমকোণটাই হচ্ছে কোন বিন্দু থেকে কোন রেখার উপর সর্বনিম্ন দূরত্ব। সমকোণ অঙ্কন করলে আমরা পাবো সর্বনিম্ন দূরত্ব। তাহলে উচ্চতা ডিপেন্ড করতেছে, মানে উচ্চতা দেয়া থাকলে তুমি ভূমি বের করতে পারতেছো। এখানে যদি এসি এর উপর উচ্চতা হয়, সেই ক্ষেত্রে তুমি বলতে পারবা এসি হচ্ছে ভূমি। আবার যদি মনে করো যে এসি এর উপর উচ্চতা না হয়ে উচ্চতা যদি মনে করো যে এই যে এই তোমার এবি এর উপর হয়, সেই ক্ষেত্রে তুমি বলতে পারবা ভূমি হচ্ছে এবি।
সো সহজ কথায় আমি বলতে পারলাম যে ত্রিভুজের উচ্চতা ভূমির উপর থাকবে। সো যে বাহুর উপর উচ্চতা দেওয়া থাকবে সেই বাহুটাই তোমার জন্য ভূমি। এখন এই যে ত্রিভুজের লম্ব বিন্দুগুলো, এটা কিন্তু আবার ত্রিভুজের লম্ব বিন্দু। প্রত্যেকটা বাহুর উপর যদি লম্ব অঙ্কন করি তারা আবার একটা বিন্দুতে ছেদ করে, তাকে বলা হয় ত্রিভুজের লম্ব বিন্দু। তাহলে এই বিন্দুটার নাম কি? এই বিন্দুটার নাম হচ্ছে লম্ব বিন্দু। এটা একটু তোমার কমন সেন্সের জন্য জানা থাকলো, লম্ব বিন্দু। যদিও এটা আমাদের এখন লাগবে না, এটা হায়ার ম্যাথে লাগে। ওকে, এখন আসো, আমি ভূমি চিনলাম, উচ্চতা চিনলাম। তাহলে তোমাকে যদি র্যান্ডম একটা ত্রিভুজ, দুইটা ত্রিভুজ দিলাম, এই একটা ত্রিভুজ দিলাম, এটা একটা সমকোণী ত্রিভুজ, এই ত্রিভুজটা একটা সমকোণী ত্রিভুজ। তোমরা ত্রিকোণমিতিতে সমকোণী ত্রিভুজ নিয়ে যথেষ্ট কাজ করছো, এই সূত্রের প্রমাণ করার জন্য আমাদের ত্রিকোণমিতির সাহায্য লাগবে। আবার একটা ত্রিভুজ দিলাম, এটা যে কোনো একটা বিষমবাহু ত্রিভুজ, এটা সমবাহু হতে পারে, সমদ্বিবাহু হতে পারে, বিষমবাহু হতে পারে। এখন তোমাকে ক্ষেত্রফল বের করতে বললো। এখন এই ত্রিভুজের ক্ষেত্রে দেখো, এই যে একটা বাহুকে উচ্চতা আর একটা হচ্ছে ভূমি, যেহেতু ক্ষেত্রফল হচ্ছে হাফ ইন্টু ভূমি গুণন উচ্চতা, দ্যাট মিনস কোনটা ভূমি কোনটা উচ্চতা সেইটা তোমার ইম্পর্টেন্ট না, কারণ ভূমি এবং উচ্চতা গুণ অবস্থায় আছে। সহজ ভাষায় মনে করো ভূমির মান আছে 3 সেন্টিমিটার, উচ্চতা আছে 5 সেন্টিমিটার, হতে পারে 3 এবং 5 গুণ করলে তুমি কত পাচ্ছ? 15 পাচ্ছ। তেমনি যদি 5 এবং 3 গুণ করো তাহলে তুমি 15 পাবা। সুতরাং যদি ভূমি এবং উচ্চতা দেয়া থাকে, সো কাকে ভূমি ধরবো কাকে উচ্চতা ধরবো ওইটা ইম্পর্টেন্ট না। সমকোণী ত্রিভুজে একটা ভূমি একটা উচ্চতা, সো এইটাকে ভূমি ধরলে এটা হাইট বা উচ্চতা, আবার এইটাকে ভূমি ধরলে এটা হাইট বা উচ্চতা, সেই ক্ষেত্রে কোনো সমস্যা হচ্ছে না। তার মানে সমকোণী ত্রিভুজের ক্ষেত্রফল আমি সরাসরি বের করতে পারি ভূমি গুণন উচ্চতা দিয়ে। ভূমিও দেওয়া থাকতে হবে, উচ্চতাও দেওয়া থাকতে হবে, তাহলে আমি সরাসরি সমকোণী ত্রিভুজের ক্ষেত্রফল বের করতে পারবো। কিন্তু এই যে যে ত্রিভুজটা দেওয়া আছে, এখন এই ত্রিভুজের ক্ষেত্রফল তুমি বের করতে পারবা না। সাপোজ ত্রিভুজটার নাম দিয়ে দিলাম এ বি সি। এই এ বি সি ত্রিভুজের তোমার মনে করো যে ভূমি বিসি দেয়া আছে, ভূমি দেওয়া আছে বিসি, কিন্তু উচ্চতা দেয়া নেই। এই যে যে উচ্চতা, এই উচ্চতাটা দেওয়া নাই, তাহলে এই ত্রিভুজের ক্ষেত্রফল তুমি বের করতে পারবা না। কিভাবে পারবা? কারণ সূত্রই তো তুমি জানো ভূমি গুণন উচ্চতার জন্য, উচ্চতার মান নাই, তাহলে তো ত্রিভুজের ক্ষেত্রফল হবে না। তাহলে একমাত্র সমকোণী ত্রিভুজ আমরা সরাসরি হাফ ইন্টু ভূমি গুণন উচ্চতা সূত্র দিয়ে করে ফেলবো। কিন্তু বাকি ত্রিভুজগুলা কিভাবে বের করব? তাহলে বাকি ত্রিভুজগুলোর ক্ষেত্রফলের সূত্রটা তোমার প্রমাণ একটু দেখতে হবে। এইখান থেকেই প্রমাণ আসবে, জাস্ট প্রকাশভঙ্গিটা ভিন্ন হবে। সো এই যে প্রথম যে সূত্রটা বোঝাইলাম, এটাই হচ্ছে সমকোণী ত্রিভুজের ক্ষেত্রফলের সূত্র চলে গেল, 1 নম্বর সূত্র। সমকোণী ত্রিভুজের ক্ষেত্রফলের 1 নম্বর সূত্র চলে গেল। এবার আসো 2 নম্বর, আমরা সমবাহু ত্রিভুজের ক্ষেত্রফলটা একটু বের করা শিখে ফেলি, কিভাবে সমবাহু ত্রিভুজের ক্ষেত্রফল বের করব। সো আমি সব মুছে দিই, এগুলাও মুছে দিই, তোমরা একটু একটু করে নোট করতে থাকো। তাহলে এখন আমাদের টপিক হচ্ছে সমবাহু ত্রিভুজ। কি ত্রিভুজ? সমবাহু ত্রিভুজ। এখন সমবাহু ত্রিভুজের সংজ্ঞা তো তুমি জানো, যে ত্রিভুজের প্রত্যেকটা বাহু সমান তাকেই সমবাহু ত্রিভুজ বলে। সুতরাং আমি মোটামুটি আহ অনুমানের উপর একটা ত্রিভুজ এঁকে ফেললাম। এই এবিসি হচ্ছে একটা সমবাহু ত্রিভুজ। তাহলে এই শীর্ষটার নাম দাও এ, এই শীর্ষটা বি, এই শীর্ষটা সি। এই হচ্ছে একটা সমবাহু ত্রিভুজ। যেহেতু প্রত্যেকটা বাহু সমান, সো এই বাহুটাকে ধরে নাও এ, তাহলে এই বাহুটাও এ হবে, এই বাহুটাও এ হবে। ত্রিভুজের 3টা বাহুই সমান, এই জন্যই তো সে সমবাহু ত্রিভুজ। এখন তার ক্ষেত্রফল আমি বের করতে চাই। তাহলে তার ক্ষেত্রফল, আমি তো ক্ষেত্রফলের সূত্র পৃথিবীতে একটাই জানি। ক্ষেত্রফলের সূত্র কি? হাফ ইন্টু ভূমি গুণন উচ্চতা। এখন যখন তুমি সমকোণী ত্রিভুজ ছিল তখন তুমি এখানে মান বসাইছো, ক্ষেত্রফল পেয়ে গেছো। ক্ষেত্রফল যেহেতু অবশ্যই বর্গ একক হবে, আমি এখন একক নিয়ে ঝামেলা করতেছি না, আমি শুধু ক্ষেত্রফলটা প্রমাণ করি। কি বলো? এককটা হচ্ছে আমরা যখন ম্যাথ করব তখন আমি দিব, এখন একক নিয়ে কোনো কথা বলতেছি না। ওকে, এখন কথা হচ্ছে এখানে বাহুর দৈর্ঘ্য দেওয়া আছে কিন্তু উচ্চতা তো দেওয়া নাই। বাহুর দৈর্ঘ্য দেওয়া আছে, উচ্চতা দেওয়া নাই। এখন উচ্চতা ছাড়া আমি ক্ষেত্রফল বের করতে চাই, তাহলে উচ্চতার মান বের করে নিতে হবে। উচ্চতার মান কিভাবে বের করব? এই বাহুর দৈর্ঘ্যের সাহায্যে উচ্চতার মান বের করব। অনেকটা প্রতিস্থাপন পদ্ধতি, উচ্চতাকে আমি বাহুর মাধ্যমে প্রকাশ করব, প্রতিস্থাপন করে দিব। তোমরা প্রতিস্থাপন অপনয়ের নাম শুনছো না? ওই প্রতিস্থাপন পদ্ধতি। সুতরাং আমি ধরে নিলাম যে একটা উচ্চতা হচ্ছে এই যে এটা, এই হচ্ছে আমার উচ্চতা এইচ, এই হচ্ছে আমার উচ্চতা এইচ, ডি বিন্দুতে ছেদ করে। আচ্ছা,
যেহেতু সমবাহু ত্রিভুজ তুমি একটা কথা মনে রাখো, এখানে আমি আরেকটু নোট করি। সমবাহু ত্রিভুজের ক্ষেত্রে ত্রিভুজটা যদি সমবাহু হয়, সমবাহু ত্রিভুজের শীর্ষ থেকে যে কোনো বাহুর উপর লম্ব অঙ্কন করলে এই লম্ব ভূমিকে সমান দুইটা ভাগে বিভক্ত করবে। অর্থাৎ সমবাহু ত্রিভুজের ক্ষেত্রে লম্ব এবং মধ্যমা একই হবে। সমবাহু ত্রিভুজের ক্ষেত্রে লম্ব এবং মধ্যমা একই রেখা। ত্রিভুজ নিয়ে এই কথা জানতে হবে। ত্রিভুজের 3 কোণের সমষ্টি 180 ডিগ্রি, এটা তোমার জানা থাকতে হবে। সমবাহু ত্রিভুজের ক্ষেত্রে মধ্যমা এবং লম্ব একই কথা। মধ্যমা আবার কাকে বলে? যে কোনো শীর্ষ থেকে বিপরীত বাহুর মধ্যবিন্দুর যোগফলকে মধ্যমা বলে। লম্ব আবার কাকে বলে? লম্ব হচ্ছে যে কোনো শীর্ষ থেকে বিপরীত বাহুর উপর অঙ্কিত লম্বকে লম্ব বলে। এটা হচ্ছে লম্ব, আর এই যে এটা হচ্ছে মধ্যমা, এটা মধ্যমা। সো সমবাহু ত্রিভুজের ক্ষেত্রে লম্ব যেটা হবে মধ্যমা সেটাই হবে। আমরা জানি মধ্যমা হচ্ছে বাহুকে সমান দুই ভাগে ভাগ করে। দ্যাট মিন্স এই অংশ x হইলে এই অংশ কি হবে? x হবে। সো আমি কি এইখানে বলতে পারতেছি না যে এই বাহুটা a/2 হলে এই বাহুটাও a/2 হবে? কারণ সম্পূর্ণ বাহুর দৈর্ঘ্য আমি কি পাইছি? সম্পূর্ণ বাহুর দৈর্ঘ্য a। তাহলে অর্ধেক বাহু a/2, বাকি অর্ধেক বাহু a/2। এবার দেখো তো তুমি কি দেখতেছো? এ সি ডি এটা একটা সমকোণী ত্রিভুজ হয়েছে, কারণ উচ্চতা মানেই তো 90 ডিগ্রি। তাইলে এ সি ডি, এ সি ডি এটা কি ধরনের ত্রিভুজ? এই ত্রিভুজের বৈশিষ্ট্য কি? এটা একটা সমকোণী ত্রিভুজ। এটা একটা সমকোণী ত্রিভুজ। আচ্ছা, একটা বিষয় পাওয়া গেল যে এটা একটা সমকোণী ত্রিভুজ। এখন তুমি কি জানো না যে সমকোণী ত্রিভুজ, সমবাহু ত্রিভুজের প্রত্যেকটা কোণের মান 60 ডিগ্রি? তাহলে এই যে যে সমবাহু ত্রিভুজ, তাহলে এই কোণের মান কত ডিগ্রি হবে? 60 ডিগ্রি। এই কোণের মান কত ডিগ্রি হবে? 60 ডিগ্রি। সমবাহু ত্রিভুজ, ত্রিভুজের 3 কোণের সমষ্টি 180 ডিগ্রি। সমবাহু ত্রিভুজের ক্ষেত্রে প্রত্যেকটা হচ্ছে 60 ডিগ্রি করে। দেখো 60 60 60, তিনটা 60 180 ডিগ্রি। তাহলে এই যে এই কোণটা, কোণ সি এর মান হচ্ছে 60 ডিগ্রি। এখন আসো, এ সি ডি যে সমকোণী ত্রিভুজ, এই সমকোণী ত্রিভুজের একটা কোণের মান দেয়া আছে, অতিভুজের মান দেওয়া আছে হচ্ছে এ। অতিভুজের মান কত দেওয়া আছে? এ। কারণ কি? অতিভুজ হচ্ছে বাহুর দৈর্ঘ্য, এবং ভূমির মানও দেওয়া আছে a/2। তাহলে কি তুমি উচ্চতা বের করতে পারো? এখন উচ্চতা কিভাবে বের করব বলো? উচ্চতা কিভাবে বের করব? তুমি এইভাবে বের করতে পারো। সাইন 60 ডিগ্রি ইকুয়াল টু, সাইন থিটা মানে কি জানো তুমি? সাগরে লবণতি। সাইন থিটা মানেই জানো সাগরে লবণতি, লম্ব ডিভাইডেড বাই অতিভুজ। এখানে লম্ব হচ্ছে এইচ, আর অতিভুজের মান কত? এ। সাগরে লবণতি, সাইন 60 ডিগ্রি ইকুয়াল টু লম্ব ডিভাইডেড বাই অতিভুজ। লম্ব হচ্ছে এইচ, অতিভুজ হচ্ছে এ। আচ্ছা, এটা যদি জানো, সাইন 60 ডিগ্রির মান বলতে পারো না? √3 ডিভাইডেড বাই 2 ইকুয়াল টু এইচ বাই এ। এখন আমি চাচ্ছি কার মান? আমি তো চাচ্ছি এইচ এর মান। এইচটা কি? উচ্চতা। আচ্ছা, তাহলে ক্রস গুণ করে দাও। ক্রস গুণ করে দিলে 2h ইকুয়াল টু √3 এ। আমার শুধু এইচ দরকার। এইচ ইকুয়াল টু √3 ডিভাইডেড বাই 2 ইনটু এ। দেখো, উচ্চতার মান আমি বাহুর মাধ্যমে বের করে ফেলছি, প্রতিস্থাপন করে ফেলছি। তার মানে সমকোণী ত্রিভুজে বাহুর দৈর্ঘ্য যদি এ হয়, তাহলে উচ্চতা হবে √3/2। অর্থাৎ আমি বলতে চাচ্ছি, যদি বাহুর দৈর্ঘ্য 5 সেন্টিমিটার হয়, তাহলে উচ্চতা হবে √3/2 ইন্টু 5। বাহুর দৈর্ঘ্য যদি 50 সেন্টিমিটার হয়, তাহলে উচ্চতা হবে √3/2 ইন্টু 50। কথা কি ক্লিয়ার? বোঝানো গেল? উচ্চতাটাকে বাহুর মাধ্যমে প্রকাশ করে ফেলছি। এবার মান বসাই দিব। এই উচ্চতা কার উপর আছে? বিসি এর উপর আছে। তাহলে বিসি হচ্ছে ভূমি। তাহলে ত্রিভুজের ক্ষেত্রফল ইকুয়াল টু হাফ ইনটু ভূমি হচ্ছে বিসি, বিসি এর মান হচ্ছে এ, ইনটু উচ্চতা মাত্র বের করলাম কত? √3 ডিভাইডেড বাই 2 ইনটু এ। এটাকে যদি একটু ক্যালকুলেশন করো, কোনো কাটাকাটি যায় না, কারণ এ দুইটাই লবে আছে। হরে আছে 2 এবং 2, 2 এবং 2 গুণ করলে হয় 4, এবং লবে আছে শুধু 3। দ্যাট মিন্স 3/4 a স্কয়ার বর্গ একক। এখন যখন সমবাহু ত্রিভুজের কথা আমাকে বলবে, আমি সরাসরি এই সূত্র ব্যবহার করব, √3/4 a স্কয়ার। সূত্রের প্রমাণ তুমি দেখলা, প্রমাণ বুঝলা, ওকে। কিন্তু সূত্রটা যদি মনে রাখতে না পারো, তাহলে কিন্তু পরীক্ষার মধ্যে এই প্রসেসে সূত্র বের করতে হবে। ক্ষেত্রফলের সূত্র বের করে পরে অ্যাপ্লাই করতে হবে, এতে কিন্তু তোমার সময় লাগবে অনেক। এর জন্য সূত্র বুঝতে হবে। সূত্র যদি না বুঝো, র্যান্ডম যদি মুখস্থ করো, কিছুদিন পর পর ভুইলা যাবা। আর যদি বুঝো, তাহলে আর ভুলবা না, ফিল করতে পারবা, মনে থাকবে। তাহলে এই হচ্ছে সমবাহু ত্রিভুজের ক্ষেত্রফল কত? √3/4 a স্কয়ার। এটা একটু লেখা থাকুক তোমার খাতায়, এটা একটু লিখে নাও। এটা লেখা শেষ হলে চলো আমরা সমদ্বিবাহু ত্রিভুজের ক্ষেত্রফল বের করে ফেলি।
সমদ্বিবাহু ত্রিভুজ। এটা গেল সমবাহু, 1 নাম্বার কাজ শেষ, আমি মুছে ফেললাম। এরপরে আসো সমদ্বিবাহু ত্রিভুজের ক্ষেত্রফল। সমবাহুর জায়গায় আমি লিখে দিব সমদ্বিবাহু। সমদ্বিবাহু বলতে কি বোঝাচ্ছে? দুইটা বাহু সমান, একটু লম্বা করে দাও। এই হচ্ছে ত্রিভুজটা। যদিও হাতে আঁকতেছি, ত্রিভুজ এত অ্যাকুরেট হচ্ছে না, তারপরেও তুমি একটু বুঝা নিও। এই হচ্ছে একটা সমদ্বিবাহু ত্রিভুজ। সো নামগুলা দিয়ে দাও, ত্রিভুজের নামগুলা দিয়ে দাও। এই মনে করা হচ্ছে এ বি সি। যেহেতু দুইটা বাহু সমান, সো আমি কি করতে পারি? এই যে বাহু দুইটা, এই সমান সমান দুইটা বাহুকে ধরলাম এ এবং এটাকে ধরলাম হচ্ছে বি। তোমাদের বইয়ের অনুযায়ী আমি মানগুলা ধরি, তাহলে ক্ষেত্রফলের সূত্রটা বইয়ের অনুযায়ী আসবে। এইভাবেই ধরছে তোমাদের বই। এটা হচ্ছে এ, এটা হচ্ছে বি। আচ্ছা, যদি এটা হয়, এখন এর ক্ষেত্রফল বের করতে হবে। ক্ষেত্রফলের সূত্র তো তুমি একটাই শিখে আসছো। ক্ষেত্রফলের তো আর সূত্র নাই তোমার কাছে। ক্ষেত্রফল সমান সমান হাফ ইন্টু ভূমি ইন্টু উচ্চতা। ওকে, এবার আমি মান বসানো যাক। হাফ ইন্টু ভূমি ইন্টু উচ্চতা। ভূমি কাকে ধরবো? এ কে ধরবো না বি কে ধরবো? এখনো জানি না, কারণ উচ্চতা নাই। উচ্চতাটা থাকলেই তুমি ভূমি ধরতে পারবা। সো আমি একটা উচ্চতা অঙ্কন করে ফেলি। মনে করো যে এই হচ্ছে উচ্চতা, তাহলে আমি একটু নিচে অ্যারো চিহ্ন দিয়ে দিই। এইখান থেকে এই পর্যন্ত সম্পূর্ণ বাহুটা যদি বি হয়, সমবাহু ত্রিভুজের ক্ষেত্রেও এই যে সমান সমান দুইটা বাহু যে বিন্দুতে ছেদ করছে, এই বিন্দুটা এ বিন্দু, সেই এ বিন্দু থেকে বিপরীত শীর্ষের উপর লম্ব অঙ্কন করলে সেই লম্ব তাকে সমান দুইটা ভাগে ভাগ করে। তাহলে এই অংশ বি বাই টু, এই অংশ বি বাই টু, এটাকে ধরলাম এইচ, এটাকে কি ধরলাম? এইচ। এটা হচ্ছে সমকোণ বা 90 ডিগ্রি। তাহলে এখন কিন্তু আবার একটা সমকোণী ত্রিভুজ পাচ্ছি। এটাকে যদি ডি বিন্দু দাও, তাহলে আবার কিন্তু এ সি ডি সমকোণী ত্রিভুজ। এ সি ডি সমকোণী ত্রিভুজ। ওকে, আচ্ছা, এখন আমি সেম কাজ করব। এবার আমি উচ্চতাটাকে রিপ্লেস করব। আগে যে কাজটা করলাম প্রতিস্থাপন পদ্ধতি, সেম ভাবেই করব। কিন্তু প্রবলেম হচ্ছে এইখানে যে এই যে থিটা, এই থিটার মানটা তুমি জানো না। এই থিটার মানটা বেরও করা যায় না, কারণ তুমি কি ধরে নিবা? আন্দাজে একটা ধরে নিলে হবে না। তো সমবাহুর ক্ষেত্রে 60 ডিগ্রি এটা ফিক্সড ইউনিভার্সাল, কিন্তু এখানে তো থিটার মান জানো না। যেহেতু থিটার মান জানো না, তাহলে থিটার পদ্ধতিতে আগানো যাবে না। তাহলে কিভাবে করা যায়? পিথাগোরাসের উপপাদ্য তো জানি, কি বলো? পিথাগোরাসের উপপাদ্যের সাহায্যে এই অতিভুজ স্কয়ার সমান অপর দুই বাহুর উপর স্কয়ার, তাহলে কি আমি বলতে পারি a স্কয়ার ইকুয়াল টু h স্কয়ার প্লাস b বাই 2 হোল স্কয়ার। লাগবে কার মান? লাগবে তো h এর মান। লাগবে কার মান? h এর মান লাগবে। সো আমি এক কাজ করতে পারি, এই b বাই 2 হোল স্কয়ার বাম সাইড আসলে মাইনাস হবে, আমি একবারে করে দেই। h স্কয়ার ইকুয়াল টু a স্কয়ার প্লাস b স্কয়ার ডিভাইডেড বাই 2 কে বর্গ করলে হয় 4। 2 কে বর্গ করলে হয় 4। কিন্তু আমার তো h স্কয়ারের মান লাগবে না, আমার লাগবে শুধু, আচ্ছা এটা 2ই থাকলো, 4 আগে লেখার দরকার নাই, লিখলেও সমস্যা নাই, লিখে ফেলছি, লিখছি, যাও, থাকলো 4। এখন কথা হচ্ছে আমার h এর মান যেহেতু লাগবে, তাহলে বর্গমূল করতে হবে। h ইকুয়াল টু রুট ওভার a স্কয়ার প্লাস b স্কয়ার ডিভাইডেড বাই 4। রুট ওভার a স্কয়ার প্লাস b স্কয়ার ডিভাইডেড বাই 4। এই হচ্ছে পাইছি আমি উচ্চতা। সো এখানে মানটা বসানো যাক। হাফ ইনটু ভূমি। ভূমির মান কত দেখো তো? ভূমির মান হচ্ছে b ইনটু উচ্চতা কত? উচ্চতা হচ্ছে রুট ওভার a স্কয়ার প্লাস b স্কয়ার ডিভাইডেড বাই 4 ইকুয়াল টু, এখন একটু ক্যালকুলেশন করা যাক। এখন কিভাবে ক্যালকুলেশন করা যায় দেখো, ক্যালকুলেশনটা দেখো। হাফ ইনটু বি ইনটু, এটাকে একটু লসাগু করা যায় না? লসাগু করলে কত হয়? 4। এখানে হবে 4a স্কয়ার মাইনাস b স্কয়ার, এই তো লসাগু। 4a স্কয়ার মাইনাস b স্কয়ার ইকুয়াল টু হাফ ইনটু বি। এই যে 4, এই 4 কে বর্গমূলের বাহিরে নিয়ে আসি, তাহলে ইনটু 1/2। 4 আছে রোটের ভিতরে, 4 আছে কোথায়? রোটের ভিতরে। একে যদি বাহিরে নিয়ে আসি, তাহলে বর্গমূল 2 হয়ে যাবে। কিন্তু উপরে 4a স্কয়ার মাইনাস b স্কয়ার আছে, ও যদি গুণ অবস্থায় থাকতো তাহলে বর্গমূল করা যেত, 2ab লেখা যেত। কিন্তু যেহেতু বিয়োগ অবস্থায় আছে, সুতরাং এটাকে রোটের ভিতরেই রাখতে হবে, 4a স্কয়ার মাইনাস b স্কয়ার। এটাকে যদি একটু গুছাও, এই 2 এবং 2 গুণ করলে হয় 4, তখন হয়
b/4 √4 a স্কয়ার মাইনাস b স্কয়ার বর্গ একক। এই হচ্ছে সমদ্বিবাহু ত্রিভুজের ক্ষেত্রফল। তাহলে এখানেও আমি উচ্চতাকে প্রতিস্থাপন করছি কিসের মাধ্যমে? বাহুর মাধ্যমে। উচ্চতাকে প্রতিস্থাপন করছি কিসের মাধ্যমে? বাহুর মাধ্যমে। সো এখানে দুইটা বাহু থাকবে, একটা হচ্ছে সমান সমান বাহু যেটার দৈর্ঘ্য হচ্ছে a আর ভূমি হচ্ছে b। তাহলে যে ভূমি দুইবার ব্যবহার হয়েছে, সূত্রের মধ্যে ভূমির ব্যবহার দুইবার আর সমান সমান বাহুর ব্যবহার হচ্ছে একবার। দেখো বোঝা যায় কিনা? হাফ ইন্টু ভূমি গুণন উচ্চতা, সেম, জাস্ট উচ্চতাকে একটু রিপ্লেস করা লাগছে। হ্যাঁ, দেখা যায়। কথা কি বোঝা গেছে? এখন আসো বি সমবাহু ত্রিভুজের ক্ষেত্রফল যদি বের করি, এইটা একটু ঝামেলা। এইটার সূত্রটা হবে কি জানো? এইটার সূত্রটা হবে, এটা সমদ্বিবাহু তো এটার জায়গায় লিখে দাও বি সমবাহু। বি সমবাহু, বি সম মানে কি? যে ত্রিভুজের কোনো বাহুই সমান না থাকে বলা হয় হচ্ছে বি সমবাহু ত্রিভুজ। এটা ক্ষেত্রফলের সূত্রটা আসবে এরকম, বি সমবাহু ত্রিভুজের ক্ষেত্রফলের সূত্র হচ্ছে √s ইন্টু s মাইনাস a s মাইনাস b s মাইনাস c বর্গ একক। ডেফিনেটলি এখানে s হচ্ছে অর্ধ পরিসীমা। এই যে ত্রিভুজের তিন বাহুর যোগফল, এটা a এটা b এটা যদি c হয়, এই হচ্ছে তিনটা বাহু, তাহলে 2s মানে পরিসীমা হচ্ছে a প্লাস b প্লাস c। ত্রিভুজের পরিসীমা হচ্ছে যে কোনো কিছুর পরিসীমা, সেটা শুধু ত্রিভুজ না। ত্রিভুজের পরিসীমা তিন বাহুর যোগফল, চতুর্ভুজের পরিসীমা চার বাহুর যোগফল, পঞ্চভুজের পরিসীমা পাঁচ বাহুর যোগফল। জাস্ট বাহুগুলোকে যোগ করলেই পরিসীমা পেয়ে যাব। এখন অর্ধ পরিসীমা যদি বের করতে চাই, তাহলে s ইকুয়াল টু কি হবে? a প্লাস b প্লাস c ডিভাইডেড বাই 2। এই তো হওয়ার কথা। সো এই s ইন্টু s মাইনাস a s মাইনাস b s মাইনাস c। এটা সূত্রের প্রমাণটা একটু জটিল, জটিল বলতে একটু বড়। সো এটার প্রমাণ আমরা একটু দেখবো। এটার প্রমাণ যদি না দেখি তাহলে ফিল করতে পারবো না। ওকে ওকে, এটার প্রমাণ একটু দেখা যাক। সো যেহেতু বিষমবাহু ত্রিভুজ, সুতরাং আমি একটা ত্রিভুজ অঙ্কন করি। এই হচ্ছে একটা ত্রিভুজ, এই যে কোনো বাহুই সমান না, এটাই হচ্ছে বিষমবাহু ত্রিভুজ। শীর্ষবিন্দুগুলোর নাম দিয়ে দাও। উপরের যে শীর্ষ তার নাম দাও এ বি সি। এ শীর্ষের বিপরীত বাহু স্মল এ, বি শীর্ষের বিপরীত বাহু স্মল বি এবং সি শীর্ষের বিপরীত বাহু স্মল সি। এখন এই ত্রিভুজের ক্ষেত্রফলের সূত্রটা আমি একটাই জানি, কি বলো? ক্ষেত্রফলটা আমি এর বাহিরে জানি না, সেটা হচ্ছে হাফ ইন্টু ভূমি ইন্টু উচ্চতা। কিন্তু এইখান থেকে এই ধরনের উইয়ার্ড একটা ফর্ম কিভাবে আসলো? যদিও সূত্রটা মনে থাকে, √s ইন্টু s মাইনাস s মাইনাস b s মাইনাস c, এই সূত্রটা কিন্তু ইউনিভার্সাল একটা সূত্র, খুব মজার সূত্র। তোমার ত্রিভুজের ক্যাটাগরি জানার দরকার নাই, সে হতে পারে সমবাহু, হতে পারে সমদ্বিবাহু, হতে পারে সমকোণী, যে কোনো ত্রিভুজ হোক, তুমি এই এক সূত্র দিয়ে সব কাজ শেষ করে ফেলতে পারো। জাস্ট ত্রিভুজের তিনটা বাহুর মান জানা আছে, সূত্র বসায় দাও, কাজ হয়ে যাবে। তাহলে এটা খুব মজার একটা সূত্র, এক সূত্র দিয়ে অনেক কাজ হয়, মনেও থাকে সূত্রটা। s ইন্টু s মাইনাস a s মাইনাস b s মাইনাস c, পুরোটাই রোটের ভিতরে আছে। আচ্ছা, এখন এই ত্রিভুজের ভূমি কোনটা আমি তো জানি না, তাহলে আমি একটা উচ্চতা লম্ব অঙ্কন করব। সো আমার এই লম্বটা হচ্ছে, মনে করো এডি হচ্ছে লম্ব। সো আমি ভূমি পেয়ে গেছি, বিসি হচ্ছে ভূমি, বিসি হচ্ছে ভূমি। কিন্তু তাহলে এইখান থেকে এই পর্যন্ত বাহুর দৈর্ঘ্য কি হবে? এ। সো আমি যদি এখানে মান বসাই, হাফ ইন্টু ভূমির মান এ বসাই ফেলছি, কিন্তু প্রবলেম হচ্ছে উচ্চতা, উচ্চতাকে রিপ্লেস করতে হবে। এতক্ষণ উচ্চতা রিপ্লেস করা খুব সহজ ছিল, এখন কিন্তু উচ্চতা রিপ্লেস করা তো সহজ না। এই যে যে এডি, এই অংশ যদি এক্স হয়, তাহলে এই অংশ কত হবে বলতো? এ মাইনাস এক্স হবে। কারণ সম্পূর্ণ বাহুর দৈর্ঘ্য হচ্ছে এ, এই অংশটুকুকে আমি এক্স ধরে নিছি, এই অংশ এ মাইনাস এক্স। যেহেতু বিষম বাহু, সুতরাং এই লম্বটা তাকে সমান দুইটা ভাগে ভাগ করবে না, কখনোই করবে না। সুতরাং আমি তো জানি না যে বিডি এবং সিডি এর মধ্যে কার মান কত। এই জন্য বিডি এর মান আমি এক্স ধরবো, সিডি এর মান তাহলে বাকি অংশ, সম্পূর্ণটা যদি এ হয় তাহলে এটা এ মাইনাস এক্স। বুঝছি কথা? বুঝছো? কিন্তু চিত্র দেখো, আননেসেসারি কিছু নাই, সবকিছু প্রয়োজনীয় এবং সবকিছুই তোমার জানা, জাস্ট তোমার ফিল করা বিষয়টা। তুমি আগে থেকে জানো এইগুলা, কিন্তু তুমি গুছাইতে পারো না। এইটা হচ্ছে উচ্চতা এইচ, এই এইচ এর মান আমি বের করব, কার মাধ্যমে বের করব? এ বি সি বাহুগুলোর মাধ্যমে বের করব এইচ এর মান। ওকে, এখন তুমি খেয়াল করো, এখানে সমকোণী ত্রিভুজ হয়েছে দুইটা, এখানে সমকোণী ত্রিভুজ হয়েছে
দুইটা সমকোণী ত্রিভুজ হয়েছে। এবিডি এটাও সমকোণী ত্রিভুজ, এসিডি এটাও সমকোণী ত্রিভুজ। এখন দুইটা ত্রিভুজ নিয়ে কাজ করতে হবে, কারণ দুইটা ত্রিভুজ তো সমান না। তাহলে তুমি একবার এ বি ডি সমকোণী ত্রিভুজ নিয়ে কাজ করো। এ বি ডি সমকোণী ত্রিভুজে, ওকে। আমি কার মান বের করতে চাই? এইচ এর মান বের করতে চাই, কিন্তু এক্স এর মানও যে জানি না, অ্যাঙ্গেলও তো জানি না, কোনো কোণই তো জানি না। তাহলে পিথাগোরাসের সূত্রতে যাইতে হবে। এবিডি সমকোণী ত্রিভুজে কি লেখা যায়? ভূমি স্কয়ার এবং লম্ব স্কয়ার, দ্যাট মিন্স এক্স স্কয়ার প্লাস এইচ স্কয়ার ইকুয়াল টু সি স্কয়ার। এক্স স্কয়ার প্লাস এইচ স্কয়ার ইকুয়াল টু সি স্কয়ার। আমি এইচ এর মান নিয়ে কাজ করি, তাহলে এক্স স্কয়ার বাম সাইডে পাঠাই দাও, এত বা এইচ স্কয়ার ইকুয়াল টু সি স্কয়ার মাইনাস এক্স স্কয়ার রইল, সমীকরণ এক আকারে থাকলো। এটা তো লেখাই যায়, তাই না? এই ছোট ত্রিভুজটা থেকে লেখা যায় না? উচ্চতা হচ্ছে অতিভুজের উপর বর্গ বিয়োগ ভূমির উপর বর্গ, পিথাগোরাস থেকে সমাধান করে। আচ্ছা, এখন তুমি দেখো তো আরেকটা সমকোণী ত্রিভুজ হয়েছে না? ত্রিভুজ এ সি ডি, এটাও তো একটা সমকোণী ত্রিভুজ, কি বলো? এই এসিডি সমকোণী ত্রিভুজ নিয়ে একটু কাজ করে ফেলো। ক্যালকুলেশনটা একটু বড়, বুঝো এটা, এটা বুঝলে বেশ মজা লাগবে প্রমাণটা। এসিডি সমকোণী ত্রিভুজ নিয়ে যদি তুমি কাজ করো, তাহলে দেখো কি পাও। সেম দেখো, অতিভুজ, তাহলে লম্ব হচ্ছে এইচ স্কয়ার প্লাস ভূমি হচ্ছে এ মাইনাস এক্স হোল স্কয়ার ইকুয়াল টু অতিভুজ কত? বি, বি এর উপর স্কয়ার, অর্থাৎ অতিভুজের উপর বর্গ সমান অপর দুই বাহুর উপর বর্গ। এখন এখান থেকে আমি এইচ এর মান যদি বের করি, দ্যাট মিন্স এইচ স্কয়ার ইকুয়াল টু বি স্কয়ার মাইনাস এ মাইনাস এক্স হোল স্কয়ার, বি স্কয়ার মাইনাস এ মাইনাস এক্স হোল স্কয়ার। এটাকে একটু ক্যালকুলেশন করি। এইচ স্কয়ার ইকুয়াল টু বি স্কয়ার মাইনাস এ স্কয়ার মাইনাস 2ax প্লাস এক্স স্কয়ার। যদি মাইনাস উঠাই দাও তাহলে চিহ্ন পরিবর্তন হয়ে যায়। এইচ স্কয়ার ইকুয়াল টু বি স্কয়ার মাইনাস এ স্কয়ার প্লাস 2ax মাইনাস এক্স স্কয়ার। এই নিচের লাইনটা খুব সম্ভবত দেখা যাবে না, হার্ডলি দেখা যায়, একটু দেখা যায়, সমস্যা নাই। ওকে, এখন দেখো ঘটনা দেখো, আমি তো এইচ এর মান বের করব, কিন্তু এক্স এর মানও জানি না, এইচ এর মানও জানি না, অর্থাৎ ভূমিও জানি না, উচ্চতাও জানি না। একটা সমীকরণ থেকে দুইটা অজানা রাশির মান কখনোই বের করা যায় না। আবার শুনো, একটা সমীকরণ থেকে দুইটা অজানা রাশির মান কখনোই বের করা যায় না। দুইটা অজানা রাশির মানের জন্য দুইটা সমীকরণ লাগে, একটা অজানা রাশির জন্য একটা সমীকরণ এনাফ। তিনটা অজানা রাশির মান বের করার জন্য তিনটা সমীকরণ লাগবে, চারটা অজানা রাশির মান বের করার জন্য চারটা সমীকরণ লাগে সাধারণত। এখন এই যে সমীকরণ 1 এবং 2 নং সমীকরণ পাইছি, এই সমীকরণ দুইটা কম্পেয়ার করে হয় আমি x এর মান বের করব অথবা h এর মান বের করব, বের করে আবার মানটা বসাইলে ফাইনালি আমার লাগবে হচ্ছে h এর মান, উচ্চতা। উচ্চতা পাইলে এই যে এখানে আমি ভূমি লিখে রাখছি, এখানে জাস্ট আমি উচ্চতা লিখে ফেলবো। সো এই যে এই অংশটুকু থাকলো, আমি এই নিচের অংশ এখন ব্যবহার করি। তাহলে 1 ও 2 নং থেকে 1 ও 2 নং থেকে তুমি একটু কম্পেয়ার করে দাও তো, তাহলে কি লিখতে পারো দেখো তো। সি স্কয়ার মাইনাস এক্স স্কয়ার ইকুয়াল টু, মানে এটাও এইচ স্কয়ার এটাও এইচ স্কয়ার, তো 1 এবং 2 যদি তুলনা করি, বাম সাইডের সমান হলে ডান সাইডের সমান। সো এখানে ডান সাইডে কি আছে? বি স্কয়ার মাইনাস এ স্কয়ার প্লাস 2ax মাইনাস এক্স স্কয়ার, এটা পাচ্ছি। আগে এই সূত্র ভাঙ্গায় কতটুকু লাভ হয়েছে জানি না, দেখা যাক। এখান থেকে তুমি যে কাজটা করতে পারো, এখান থেকে এক্স এর মানটা বের করে নিয়ে আসো, কারণ এই সমীকরণ এখন অজানা রাশি আছেই একটা, সেটা হচ্ছে এক্স। এবিসি বাহুর মান কিন্তু তুমি জানো, বিষম বাহু মানে কি? তিনটা বাহুর মান জানো বলেই তো তুমি বলতে পারতেছো ত্রিভুজটা বিষম। বাহুর মান না জানলে তো তুমি বলতে পারতা না যে বাহুগুলা সমান কি সমান না, এটা তো বলতে পারতা না। দ্যাট মিন্স বাহুর মান জানো। তাহলে দেখো তো, এই সাইডে মাইনাস এক্স, এই সাইডে মাইনাস এক্স, উভয় পক্ষ থেকে কাটা যায়। সুতরাং এক্স এর মান বের করা যাক। এক্স এর মান যদি বের করো, তাহলে দেখো বি স্কয়ার মাইনাস এ স্কয়ার প্লাস 2ax ইকুয়াল টু সি স্কয়ার। সমীকরণকে একটু ঘুরাই দিলাম, তাহলে 2ax ইকুয়াল টু সি স্কয়ার মাইনাস বি স্কয়ার প্লাস এ স্কয়ার, এত বা x ইকুয়াল টু সি স্কয়ার মাইনাস বি স্কয়ার প্লাস এ স্কয়ার ডিভাইডেড বাই 2a। এই x এর মান পেয়ে গেছে। এবারে x এর মান সমীকরণ 1 নং এ বসাই দিব। x এর মানটা সমীকরণ 1 এ বসিয়ে পাই, x এর মান সমীকরণ 1 এ বসিয়ে
জাস্ট এখন কিন্তু আমরা সমাধান করতেছি, অপনয়ন পদ্ধতিতে সমাধান করতেছি। তাইলে x এর মান সমীকরণ 1 এ যদি বসাও তাহলে কি পাচ্ছ, h স্কয়ার ইকুয়াল টু c স্কয়ার মাইনাস x স্কয়ার লাগবে তোমার, কিন্তু তুমি পাইছো শুধু x এর মান। তাহলে কি তুমি বলতে পারো না c স্কয়ার মাইনাস b স্কয়ার প্লাস a স্কয়ার ডিভাইডেড বাই টুয়াইস a ডিভাইডেড বাই 2a, এই পুরাটার উপরে হোল স্কয়ার দিতে হবে। কারণ আমি x এর মান পাইছি কিন্তু এখানে x এর উপরে স্কয়ার আছে, সো মান বসাইলে উপরে হোল স্কয়ারটা দিতে হবে না। এখন এইটাকে ক্যালকুলেশন করলে h এর মান পাবা। দেখো ডান সাইডে কোনো x রিলেটেড পদ নাই, যা আছে বাহু তিনটা আছে, a আছে, b আছে, c আছে। এই তিনটা বাহুর মাধ্যমে এখন উচ্চতার মানটা বের করে ফেলতে হবে। এটাও এক ভিন্ন ক্যালকুলেশন। তাহলে চলো এটার ক্যালকুলেশনটা একটু দেখা যাক। এটার ক্যালকুলেশনের জন্য পর্যাপ্ত জায়গা আমাদের নাই, সুতরাং আমাদের মুছতে হবে। ওকে, এটা ক্যালকুলেশন করলে h পাবো। সো এই যে ডান সাইডের এই কোনো জিনিসই এখন আমাদের প্রয়োজন নাই, চিত্রটাও হিসাবে আমাদের লাগে না, চিত্রটাও লাগে না। এখন ক্যালকুলেশনে দেখো তো, এইটাকে যদি তুমি a চিন্তা করো তাহলে দেখো তো সূত্র গেছে কার, a স্কয়ার মাইনাস b স্কয়ারের সূত্র গেছে না? তাহলে a স্কয়ার মাইনাস b স্কয়ারের সূত্রটা দিয়ে দাও। এত বা a স্কয়ার মাইনাস b স্কয়ারের সূত্রটা দেই, তাহলে সূত্রটা কি, h স্কয়ার ইকুয়াল টু a বলতে হচ্ছে c, তাহলে হচ্ছে c প্লাস a, এই যে ব্র্যাকেটের ভিতরের পুরো অংশটাই হচ্ছে a। a স্কয়ার মাইনাস b স্কয়ারের সূত্র কি, a প্লাস b ইনটু a মাইনাস b, সো এটা লিখলাম a প্লাস b। যখন আমি প্লাস b বলতেছি তখন আমার পুরোটা লেখা লাগতেছে c স্কয়ার মাইনাস b স্কয়ার প্লাস a স্কয়ার ডিভাইডেড বাই 2a, এই হচ্ছে a প্লাস b ইনটু a মাইনাস b। a মাইনাস b লিখলে ফার্স্টে c লিখবো, এখানে মাইনাস চিহ্ন, বাকি পুরাটা লিখতে হবে c স্কয়ার মাইনাস b স্কয়ার প্লাস a স্কয়ার ডিভাইডেড বাই 2a। এত বা h স্কয়ার ইকুয়াল টু, এবার দেখো তো এটার ভিতরে একটু লসাগু করা যায়। 2a যদি লসাগু করে এখানে কত হয়, 2ac প্লাস এখানে যা আছে তাই c স্কয়ার মাইনাস b স্কয়ার প্লাস a স্কয়ার, এই লসাগু তো তোমরা পারো তাই না? এখানে হচ্ছে 2a, তাহলে 2ac মাইনাস c স্কয়ার মাইনাস b স্কয়ার, আচ্ছা সরি কিন্তু মাইনাস আছে, মাইনাস থাকলে চিহ্ন চেঞ্জ হয়ে যাবে, 2a তাহলে মাইনাস 1 দ্বারা, মাইনাস দ্বারা যদি গুণ করো মাইনাস c স্কয়ার প্লাস b স্কয়ার মাইনাস a স্কয়ার, চিহ্ন চেঞ্জ হয়ে যাবে। ডান সাইডে দেখা যাওয়ার কথা, হ্যাঁ যায়, দেখা যায়। এখন যে লাইনটা করব, লাইনটা খুব তাৎপর্যপূর্ণ। দেখো এত বা h স্কয়ার ইকুয়াল টু, লবে দেখো তো আমি একটু গুছায়া দেখাই, হ্যাঁ আগেই বললে তুমি বুঝবা না। লবে একটা সূত্রে যায় কিভাবে, দেখো 2 এর সাথে কে আছে, 2 এর সাথে আছে হচ্ছে ac, তাহলে এই যে যে প্লাসের a স্কয়ার প্লাস 2ac প্লাসের c স্কয়ার যদি আমি একটু গুছাই লিখি মাইনাস b স্কয়ার, তাহলে কি কোনো সমস্যা আছে? ইনটু এখানেও দেখো হরে আছে 2a, 2ac, এখানেও a এবং c দ্বারা সূত্র গেছে, তাহলে এর আগে আছে মাইনাস, তাহলে মাইনাস a স্কয়ার, সরি এখানে b স্কয়ারটা আগে লিখি, আমার সূত্রের সুবিধার জন্য আমি আগে লিখলাম b স্কয়ার, তা নাহলে সামনে একটা মাইনাস আসবে। b স্কয়ারের আগে প্লাস চিহ্ন আছে, সুতরাং b স্কয়ার, একটা মাইনাস কমন নিলাম, কমন নিলে a স্কয়ারটা হয়ে যাবে প্লাসের, 2ac টা হয়ে যাবে মাইনাসের এবং c স্কয়ারটা হয়ে যাবে প্লাসের। দেখো তো এখানেও সূত্র যাচ্ছে কিনা, এখানে একটা সেকেন্ড ব্র্যাকেট দিয়ে দাও। দেখো লবেও সূত্র গেল। এত বা h স্কয়ার ইকুয়াল টু, এটাকে কি লেখা যাচ্ছে, a প্লাস c হোল স্কয়ার মাইনাস b স্কয়ার ডিভাইডেড বাই 2a, এখানে লেখা যাচ্ছে b স্কয়ার মাইনাস a মাইনাস c হোল স্কয়ার ডিভাইডেড বাই 2a। এই পর্যন্ত বুঝতে পারছো কিনা? এরপরে উপরে দেখো a স্কয়ার মাইনাস b স্কয়ারের সূত্র আবার গেছে, আবার সূত্র বসাইলে আমার ক্যালকুলেশন সহজ হয়ে যাবে, কিন্তু আমার আবার মুছতে হবে। হ্যাঁ এই লাইন পর্যন্ত দেখা যায়, এই লাইন পর্যন্ত দেখা যায়। এখন আসো এই যে বাম সাইডের এই ক্যালকুলেশন সব আমি মুছে দেই। আমার এখন প্রচেষ্টা চলতেছে এইচ এর মান বের করা, এইচ এর মান বের করতে পারলেই আমার কাজ শেষ। এই ক্যালকুলেশনটা একটু বড়, তোমাদের বইয়েও ক্যালকুলেশনটা দেয়া আছে। বা আমি একটু বামে থেকে লেখা শুরু করি, বা এইচ স্কয়ার ইকুয়াল টু, দেখো তো এটাকে কি লেখা যায়, একটু নিচে লিখি, বা এইচ স্কয়ার ইকুয়াল টু, এটাকে লেখা যায় a প্লাস সি প্লাস বি ইন্টু a প্লাস সি মাইনাস বি ডিভাইডেড বাই 2a, এটা লিখলাম একটা, ইন্টু এটাকে কি লেখা যায়, দেখো এটাকে লেখা যায় হচ্ছে, একটু ছোট করে লিখবো, b প্লাস
এ প্লাস সি, মানে সূত্রটা কি বি স্কোয়ার মাইনাস সি স্কোয়ার, সরি সূত্রটা হচ্ছে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার। এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ারের সূত্র কি? এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি। এখানে তো এ হিসাবে আমি বি কে ধরে নিছি এবং বি হিসাবে এ মাইনাস সি কে ধরে নিছি। তাহলে দেখো সূত্র বসালেই তুমি বুঝবা, বি প্লাস এ মাইনাস সি এবং বি মাইনাস এ মাইনাস এ প্লাস সি ডিভাইডেড বাই 2। এই হচ্ছে সূত্র বসানো শেষ। এবার আমি এখানে উপরের লাইন মুছে দেবো, তাহলে জায়গা হবে না। দেখছো একটা বড় ক্যালকুলেশন হলে এটাই সমস্যা হয়। তোমরা সাথে সাথে করো, তোমাদের তো খাতায় নিচে নিচে করা থাকবে, তো সো তোমাদের সমস্যা হবে না। আচ্ছা এখন আসো, এইখান থেকে এত বা এইচ স্কোয়ার ইকুয়াল টু, তুমি না ফার্স্টে কি দেখে আসছিলা? তুমি ফার্স্টে দেখে আসছিলে এ প্লাস বি প্লাস সি, এটা হচ্ছে পরিধি। পরিধিকে কি দ্বারা প্রকাশ করা হয়? 2s দ্বারা। এখন দেখো তো তোমার ক্ষেত্রফলের সূত্রের মধ্যে s আছে, সুতরাং তুমি তো বুঝতেই পারতেছো 2s আসবে। ওকে, তাহলে 2s আনার জন্য দেখো তো এখানে a প্লাস বি প্লাস সি আছে। ওকে, ভালো কথা। a প্লাস বি প্লাস সি আছে, তাহলে এটার পরিবর্তে লেখা যায় s। a প্লাস বি প্লাস সি আছে, এটার পরিবর্তে s লেখা যায়, সরি 2s। আচ্ছা এটা পরে লিখি, একটু ক্যালকুলেশনটা একটা লাইন বড় করে নিই। a প্লাস তোমার বইয়ের মতোই করি, a প্লাস বি প্লাস সি, এটাকে একটু গোছাও। এইখানে ঘটনা কি হয়েছে দেখো, a প্লাস সি মাইনাস বি আছে, আমার প্রয়োজন হচ্ছে a প্লাস বি প্লাস সি, তাহলে আমি 2s আনতে পারবো, কারণ এখানে রাশিগুলো এক একটা এক এক ভাবে আছে, কারোর সাথে কারো মিল নাই। এখানে a প্লাস সি মাইনাস বি, আবার এখানে a প্লাস বি মাইনাস সি, মিল নাই। আমি মিল খোঁজার চেষ্টা করতেছি। এখন এখানে একটা বি প্লাসের আমি বেশি আনছি, তাহলে একটা বি মাইনাস করতে হবে। এখানে আগে থেকেই মাইনাসের একটা বি আছে, সুতরাং এটা মাইনাসের 2b হয়ে যাচ্ছে না? এটা মাইনাসের 2b হয়ে যাচ্ছে। আচ্ছা, এটা গেল এইখানকার ঘটনা। এবার এইখানকার ঘটনা দেখো। আচ্ছা আমি একটা দাগ দিয়ে দেই, হরের কাজ করে ফেলি। এই দুইটা গুণ অবস্থায় আছে, 2 এবং 2 গুণ করলে 4, a এবং a গুণ করলে a স্কয়ার, তাহলে হরের কাজ হয়ে গেল। এইখানে দেখো a প্লাস বি প্লাস সি, একটা সি বেশি আনছি, সুতরাং মাইনাস 2c। এইখানে দেখো a প্লাস সি আছে, আমার লাগবে একটা, সরি বি প্লাস সি আছে, আমার একটা a লাগবে। সো এখানেও a প্লাস বি প্লাস সি, a প্লাস বি প্লাস সি আনলাম, কিন্তু এখানে এ বেশি আনছি মাইনাসের, তাহলে মাইনাসের টুয়াইসে। কিভাবে বেশি আনছি বুঝতে পারতেছো তো? বি আছে প্লাসের, সি আছে প্লাসের, আমি নতুন করে এ কেও প্লাসের নিয়ে আসছি, তাহলে এই এ কে ব্যালেন্স করার জন্য একটা মাইনাস এ আগে থেকেই আছে, একটা মাইনাস এ, এই দুইটা এ মিলা মাইনাস 2a। এখন দেখো কাজটা কি করা যায়, এখন মোটামুটি কাজ শেষ হয়ে গেছে বলতে পারো। এত বা এইচ স্কোয়ার ইকুয়াল টু, এইচ স্কোয়ার ইকুয়াল টু, এই দেখো নিচে আছে হচ্ছে 4a স্কয়ার, উপরে a প্লাস বি প্লাস সি, এটাকে লিখতে পারো 2s, এখানে ব্র্যাকেট দাও। a প্লাস বি প্লাস সি, এটাকে লিখতে পারো 2s মাইনাস 2b। তারপরে এইখানে দেখো a প্লাস বি প্লাস সি, এটার পরিবর্তে লিখতে পারো 2s মাইনাস 2c। আবার a প্লাস বি প্লাস সি, এটার পরিবর্তে লিখতে পারো 2s মাইনাস 2a। দেখো তো ক্যালকুলেশন এখন সহজ হয়েছে কিনা, আগের থেকে ছোট হয়েছে কিনা। আচ্ছা এবার লবে থেকে 2 কমন নিতে থাকো, দেখো প্রত্যেকটার ভিতর থেকে 2 কমন যায়। আচ্ছা কি একটা কলম আনলাম, আজকের কলমটা বেশি ভালো পড়ে না, দুঃখিত। বা এইচ স্কয়ার ইকুয়াল টু, এইখানে আছে 2s, এইখান থেকে একটা 2 কমন নিলে s মাইনাস বি, এইখান থেকে একটা 2 কমন নিলে s মাইনাস সি, এইখান থেকে একটা 2 কমন নিলে s মাইনাস এ, নিচে আছে হচ্ছে 4a স্কয়ার। এইবার দেখো এই 2 এই 2 এই 2 এই 2, একটা দুইটা তিনটা চারটা 2 যদি গুণ করি, চারটা 2 গুণ করলে কত হয় 16, চারটা 2 গুণ করলে কত হয় 16। এত বা এইচ স্কয়ার ইকুয়াল টু 16s, 16s একটা আছে, আর বাকি এই যে s মাইনাস এটাকে একটু আগে লিখি, পরে s মাইনাস বি লিখি, পরে s মাইনাস সি লিখি, ডিভাইডেড বাই 4a স্কয়ার। নিচে দেখা যায়, হ্যাঁ এই লাইন পর্যন্ত দেখা যায়, কি একটা অবস্থা। এখন আবার উপরে মুছতে হবে, এই আবার উপরের লাইন মুছলাম, আবার উপরে লাইন মুছলাম, আমরা একদম শেষ পর্যায়ে চলে আসছি। একটা সমীকরণ দেখাইতে 12টা বাজে যাইতেছে, দেখছো? এবার আসো, এই 4 দ্বারা যদি এই 16 কে কাটি তাহলে হবে 4, তাহলে এত বা এইচ স্কয়ার ইকুয়াল টু, তুমি পাচ্ছ হচ্ছে 4s ইনটু s মাইনাস a, s মাইনাস b, s মাইনাস c ডিভাইডেড বাই,
নিচে থাকে শুধু এ স্কয়ার। এই জন্য এই ম্যাথটা যখন আমি অফলাইনে কাউকে পড়াই, আমি আগের সূত্রগুলোর প্রমাণ বলি, আর এই সূত্রটার প্রমাণের ক্ষেত্রে আমি বলি যে আগের তিনটা প্রমাণ যেহেতু দেখাইছি, সুতরাং তোমরা বিশ্বাস করে নাও এই সূত্রের প্রমাণ করলে এটাই আসবে, পরে আর প্রমাণ দেখানো হয় না, কিন্তু তোমাদের দেখাচ্ছি। এখন আসো, আমার তো লাগবে এইচ এর মান, তাহলে এটাকে বর্গমূল করতে হবে রুট ওভার 4s ইন্টু s মাইনাস a s মাইনাস b s মাইনাস c ডিভাইডেড বাই a স্কয়ার। কাজ শেষ, এক ম্যাথ ঘামাই ফেলছে। দেখো এখন ঘটনা কি ঘটে, এখন ঘটনা কি ঘটবে। অতএব h ইকুয়াল টু, এই যে স্কয়ার রুটে কাটা যায়, আর এই যে 4s এ কাটা 4 এ কাটা যায়, তাহলে 4 এর বর্গমূল হচ্ছে 2, বাহিরে নিয়ে আসো। a এর বর্গমূল হচ্ছে শুধু a, কিন্তু বাকি অংশকে তো আর বর্গমূল করা যায় না, এই জন্য বাকি অংশ s ইন্টু s মাইনাস a s মাইনাস b s মাইনাস c এটা রইল। বাকি অংশ এই যে সবাই যেহেতু গুণ অবস্থায় আছে, সুতরাং এই কাজটা তো করতেই পারে। এইবার আসো, এই যে হাফ ইন্টু ভূমি গুণন উচ্চতা, এইখানে আসো মান বসাইতে হবে। হাফ ইন্টু ভূমি গুণন উচ্চতা, আচ্ছা আমরা মান কি ঠিক আছে, মান কি ঠিক আছে 2/a, হ্যাঁ আমাদের মান ঠিক আছে। এবার উচ্চতা পাইছি, এবার উপরের লাইনগুলো মুছে দেই, ওই যে ফাঁকা জায়গা ওইখানে মানটা বসাই দিই। তোমরা কতটুকু মনোযোগ ধরে রাখতে পারছো জানি না, একটু বড়। তাহলে এই যে এখানে এখন বসাই দাও, এইচ এর মান হচ্ছে 2 ডিভাইডেড বাই a ইন্টু রুট ওভার s ইন্টু s মাইনাস a s মাইনাস b s মাইনাস c। এই 2টা নিচে আছে, এই 2 উপরে আছে, কাটা যায়, এই a উপরে এই a নিচে কাটা যায়, আলটিমেটলি থাকলো কি রুট ওভার s ইন্টু s মাইনাস a s মাইনাস b s মাইনাস c বর্গ একক। এই হচ্ছে বিষমবাহু ত্রিভুজের ক্ষেত্রফলের প্রমাণ। শিখতে হবে, কারণ এখানে ম্যাথ আছেই, খুব ছোট ছোট ম্যাথ, সহজ সহজ ম্যাথ, ম্যাথ এত সময় লাগবে না। তাহলে তুমি সূত্রের প্রতিপাদন প্রমাণগুলো যদি তুমি না বুঝো, অ্যাকচুয়ালি থিওরি না বুঝা মানে তুমি কিছুই বুঝো না, কিছুই পারো না। ওকে, শেষ। বিষমবাহু ত্রিভুজের ক্ষেত্রফলের সূত্রের প্রমাণ কি ছিল, এই দুইটা ত্রিভুজ থেকে দুইটা সমীকরণ আনছি পিথাগোরাসের মাধ্যমে, h স্কয়ার x স্কয়ার h স্কয়ার a মাইনাস x স্কয়ার। দুইটা সমীকরণ থেকে ফার্স্টে x এর মান বের করছি, x এর মান বসাই দিয়ে h এর মান বের করছি, কাজ শেষ। তুমি চাইলে সরাসরি h এর মান বের করতে পারো। আচ্ছা, সরাসরি কিভাবে করতে পারবা, যেহেতু সমীকরণ দুইটা সমীকরণের তো ব্যবহার করতে হবে, তা নাহলে পারবা না। এই গেল বিষমবাহু ত্রিভুজের ক্ষেত্রফল। সো এইখানে আরেকটা ত্রিভুজের ক্ষেত্রফলের সূত্র আছে, সেটা হচ্ছে যখন যখন কোন ত্রিভুজের দুইটা বাহু দেওয়া থাকবে, মনে করো যে এই হচ্ছে একটা বাহু এ, এ বি সি শীর্ষ, এই হচ্ছে একটা বাহু এ, বি শীর্ষের বিপরীত বাহু সি, সি শীর্ষের বিপরীত বাহু সি, এখানে একটা অন্তর্ভুক্ত কোণ দেওয়া আছে। অন্তর্ভুক্ত কোণ দেওয়া থাকলে এই ত্রিভুজের ক্ষেত্রফল তো একটাই, হাফ ইন্টু ভূমি ইন্টু উচ্চতা, হাফ ইন্টু ভূমি ইন্টু উচ্চতা। সো ভূমি কোণটা তুমি জানো না, তাহলে মনে করো এই হচ্ছে তোমার উচ্চতা দেয়া আছে, তোমাকে উচ্চতা দেয়া আছে, এই উচ্চতার মান হচ্ছে h, কিন্তু এখন কিন্তু তোমাকে থিটা দেওয়া আছে, এইটা হচ্ছে গুরুত্বপূর্ণ। এখন তোমাকে থিটা দেয়া আছে, সুতরাং এই নিচের অংশটুকুর মান জানা জরুরি না। তুমি h এর মান কিভাবে বের করতে পারো, sin থিটা দ্বারা বের করতে পারো। sin থিটা ইকুয়াল টু লম্ব হচ্ছে h, অতিভুজ কত, অতিভুজ হচ্ছে b, দ্যাট মিন্স h ইকুয়াল টু b sin থিটা। এই থিটার পরিবর্তে তুমি c ও লিখতে পারো। এই জন্য কখনো ভূমি দেওয়া আছে a এর উপরে, তাহলে ইকুয়াল টু হাফ ইন্টু ভূমি, ভূমির মান ধরবা হচ্ছে a ইন্টু উচ্চতা, উচ্চতা h এর মান বসাইবা b sin থিটা, b sin থিটা। এখন এটা কোন কোণ দেওয়া আছে, c কোণ দেওয়া আছে, তাহলে একে তো আলাদা করে থিটা ধরার দরকার নাই, একে তুমি c ধইরা ফেলো, কাজ শেষ, প্রবলেম সলভ। তাহলে sin c, অর্থাৎ যেই কোণ দেয়া আছে সেই কোণের সাথে যে অপর দুইটা বাহু তাদের গুণফল ইনটু sin c। অর্থাৎ তোমাকে যদি কোণ b দেওয়া থাকে, তাহলে ক্ষেত্রফল হবে হাফ ইনটু b এর সাথে কোন কোন বাহু আছে, a বাহু আছে এবং c বাহু আছে, sin b।
এটা এমসিকিউ তে প্রচুর কাজে লাগে, এমসিকিউ তে প্রচুর লাগে। দুইটা বাহু এবং বাহু সংলগ্ন কোণ দেওয়া থাকলে হাফ ওই দুইটা বাহুর গুণফল ইনটু সাইন যে কোণটা দেওয়া থাকবে ডেফিনেটলি। এই হচ্ছে ত্রিভুজের ক্ষেত্রফলের সূত্রের প্রমাণ। এখন ম্যাথ তো খুব সহজ স্যার, এই পর্যন্ত কাজ হচ্ছে মেইন কাজ। ম্যাথ চলো দুই একটা দেখা যাক। উদাহরণ 2 নাম্বারটা দেখো, খুবই সিম্পল, সূত্রের প্রমাণগুলো দেখে ফেলে এটা কোনো বিষয়ই না। একটি ত্রিভুজ, এই ত্রিভুজের দুই বাহুর দৈর্ঘ্য যথাক্রমে 9 সেন্টিমিটার এবং 10 সেন্টিমিটার। এই মনে করো দুইটা বাহু, এটা 9 সেমি, এটা হচ্ছে 10 সেমি, এবং এই দুইটা বাহুর অন্তর্ভুক্ত কোণ, এই যে এই অন্তর্ভুক্ত কোণ 60 ডিগ্রি দেওয়া আছে। ক্ষেত্রফল নির্ণয় করো। তো এটা কোনো ব্যাপারই না, ক্ষেত্রফল হচ্ছে হাফ ইনটু এই যে বাহু দুইটা 9 ইনটু 10 ইনটু এদের অন্তর্ভুক্ত কোণের সাইন অনুপাত, দ্যাট মিন্স সাইন 60 ডিগ্রি, ইকুয়াল টু এই 2 দ্বারা এটাকে কাটলে হয় 5, 5 নং 45, 5 নং 45 ইনটু সাইন 60 ডিগ্রির মান কত, √3/2। এটাই आंसर, এটাই आंसर। 45 √3 ডিভাইডেড বাই 2। অবশ্যই বর্গ একক লিখতে ভুলবা না, বর্গ একক লিখতে ভুললে 1 নাম্বার কেটে দিবে आंसर। ম্যাথ এরকম ছোট ছোট। এই চ্যাপ্টারে সবথেকে গুরুত্বপূর্ণ ম্যাথ আছে 4টা। আমরা ম্যাথ করব কয়টা? আমরা ম্যাথ করব হচ্ছে 1 2 3 4 5টা ম্যাথের মতো করব। কিন্তু ঘটনা হচ্ছে ক্লাসটা অলরেডি 45 মিনিটের মতো হয়ে গেছে। এই 5টা ম্যাথ যদি করতে চাই 1 ঘন্টার উপরে চলে যায়। সো লেকচার 1 কে আমরা দুই পার্ট করি, পার্ট 1 এবং পার্ট 2। লেকচার 2 তে হচ্ছে 4.2 থাকবে। 4.2 এর সূত্রের প্রমাণ এত লাগবে না, তাও আমরা দেখব যে কয়টা দেখা যায়। সো এই ক্লাসটা এখানেই শেষ করি, টানা। দেখি কালকে ক্লাস নিয়ে যদি ক্লাসগুলো ছোট হয় জোড়া লাগাই দিব, তাহলে এটা এখানেই শেষ করব। আপাতত আল্লাহ হাফেজ।